স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ১৩। সতর্কীকরণ। এই গল্পে অশালীন ভাষা ও গালাগালির ব্যবহার রয়েছে, যা সকল পাঠকের জন্য উপযুক্ত নাও হতে পারে। পাঠকদের নিজ বিবেচনায় পড়ার অনুরোধ করা হচ্ছে। শিকদার বাড়িতে আজ ভারী গোলমাল পেকেছে। নাজেম চাচা, মিনহাজ মামা, রুদ্র, নোহমান, কেরামত, তৌসিরের মেজ চাচার দুই ছেলে, বড়জন ধ্রুব আর ছোটজন কাব্য, সাথে তৌসিরের ফুফাতো তিন ভাই এলহান, ইজদান, জায়রান সবাই করিডোরে হাঁটাহাঁটি করছে, সাথে পরামর্শ করছে একটা বিষয় নিয়ে। রুদ্রকে সবাই জোরাজোরি করতে হাতে একটা ছোট্ট প্লাস্টিকের মাইক ধরিয়ে তৌসিরের রুমের সামনে যেতে, কিন্তু রুদ্র যাচ্ছে না। উল্টো সে মিনহাজ মামাকে বলছে, মামা তুমি যাও না। মিনহাজ মামা এটা শুনে ঝাড়ি দিয়ে বলে, আরে ধুর, আমি কেমনে যামো? আমি মামা না, তুই দেবর আসোস। নাজেম চাচাও রুদ্রের কাজ চেপে ধরে বলেন, যা বেটা ব্যাং, গিয়া যা যা কইবার ক। এই বলে রুদ্রকে ধরে বেঁধে নিয়ে সবাই তৌসিরের রুমের সামনে দাঁড়ান। বেলা এখন সকাল ৭টা বাজে। নাজহা নামাজ পড়ে আবার ঘুমিয়েছে। তৌসির তো আর রেগুলার নামাজি না যে নামাজ পড়বে, ইচ্ছে হলে পড়ে যদি মন চায়, তাই আগের মতোই ঘুমাচ্ছে। প্রতিদিন তৌসির ৬টার দিকে উঠে গেলেও আজ ঘুম ভাঙেনি। নাজেম চাচা সবাইকে বলেছেন কাল রাতের আয়োজনের কথা। সবাই মনে করছে এই জন্যই হয়তো দেরি হচ্ছে, তাই এই সুযোগে একটু মজা নেওয়া যাক। রুদ্রের হাতের মাইকটা নাজেম চাচা ওর হাতে চেপে ধরে মুখের সামনে ধরে বলেন, ক ক। রুদ্রের হাসি পাচ্ছে, কি করে যে বলবে। সিসি কি লজ্জার কথা। রুদ্র মাইকটা মুখের সামনে ধরে হাসতে হাসতে উচ্চারণ করে, নাজহা ভাবি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাবি, দয়া করে নিজের আঁচলের নিচ থেকে তৌসির ভাইকে বের করে আমাদের কাছে দিন। ওনাকে আমাদের প্রয়োজন, মাত্র 5 মিনিটের জন্য দিন। ওর কথায় সবাই হাসতে হাসতে শেষ। রুদ্রের নিজেরও ভেতর ফেটে যাচ্ছে হাসিতে। মাইকের আওয়াজ নাজহার কানে যেতেই এক লাফ দিয়ে তৌসিরের বুক থেকে উঠে বসে। চারপাশে আবুলের মতো তাকায়, স্বপ্ন টপ্ন নাকি? না, স্বপ্ন না, বাস্তব। মাইকের আওয়াজ কান ফেটে যাচ্ছে। ও তাড়াতাড়ি তৌসিরকে ডাক দিয়ে বলে, উঠুন। নাজহার ডাক আর মাইকের আওয়াজে তৌসিরের ঘুম ভেঙে যায়। থতমত খেয়ে উঠে বসে নাজহার দিকে তাকিয়ে বলে, কে মাইক লাগাইছে? এটা বলতে না বলতেই তাড়াতাড়ি কানে আসে রুদ্রের টিটকারি মারা গলার সুর, যেখানে সে বলছে, ভাবি, আমাদের ভাইকে 5টা মিনিটের জন্য হইলেও আমাদের কাছে দিন, দয়া করেন একটু। ভাইরে কতদিন হয় দেখি না। তৌসির এটা শুনে হতবাক হয়ে চারপাশে তাকায় আর বলে, কি লেভেলের মাদারচুদ গাড়িয়াগুলো। এই বলে লুঙ্গির গিট ঠিক করতে করতে উঠে দাঁড়িয়ে নাজহারকে বলে, তুমি পাটিটা তুইলা যাও, বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আয়, তাড়াতাড়ি যাও। এই বলে বিছানার দিকে গিয়ে বিছানার চাদরটা একটানে তুলে নাজহার দিকে ছুঁড়ে দিয়ে বলে, বাথরুমে যাইবার সময় একটু দয়া করে এটা নিয়ে যাইও। নাজহা কটমট করে তৌসিরের দিকে তাকায়, কিন্তু কিছু বলে না। চুপচাপ পাটিটা গুছিয়ে রেখে চাদর নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। এখন সিচুয়েশন খারাপ, নয়তো আদেশ দেওয়া বের করে নিত। নাজহা ওয়াশরুমে যায় আর তৌসির গিয়ে দরজা খুলে। রুদ্র উড়াইয়া দিতেছে সব, মাইক ফাটিয়ে দিতেছে, তৌসির ভাইকে দিন ভাবি, দিন ভাবি বলতে বলতে তৌসির দরজা খুলে ওদের দিকে এক পলক তাকায়। ওকে দেখে হৈ হুল্লোড়ে মেতে ওঠে সবাই। তৌসির বিরক্ত সুরে রুদ্রকে বলে, এই খবিসের খবিস, কি সাওয়া বকতাছোস? তৌসিরকে বের হতে দেখেই সবাই এক প্রকার হামলে ওর দিকে এগিয়ে সে রুমে উকি দেয়। রুদ্র তৌসিরের সামনে এসে কুটিল হাসি দিয়ে বলে, কি ভাই, চাচা হইয়া যাইমো নাকি? তৌসির প্রত্যুত্তরে বলে, হ্যাঁ হইয়া যাইবি, কাল চাচা হবি আর পরশু শ্বশুর হইয়া যাবি, হালাই তোর। রুদ্র তৌসিরের কথায় হাসে। নোহমান রুমে উকি মারতে মারতে বলে, ভাই বিছানার চাদর কই? ইজদান ওর পেটে ঘুষি মেরে বলে, আর দূর ভাই, ধুইতে দিছে। তৌসির লুঙ্গির কোনা হাতে নিতে নিতে বলে, এই তোরা এন থেকে যাবি, নাকি আমি বিবিজানরে কইতাম? নাজেম চাচা ওর হুমকি শুনে স্যাত করে বলেন, এ বেটা এত লাফাইস না, সব অবদান আমার। তৌসির এবার নাজের চাচার দিকে রাগে চোখে তাকিয়ে চঞ্চল রাগ নিয়ে বলে, হালা বদমাসের ঘরের বদমাস, শাওয়ার নাতি, তোর এই অবদানের লাইগা তোর পাশায় আমি 10টা নোবেল শাটার ব্যবস্থা করতেছি, খাড়া। ধ্রুব এই ফাঁকে বলে ওঠে, বড় ভাই তাড়াতাড়ি সালামি বের করেন, আপনার বাসর ঘর আমি সাজাইয়া দিছি। তৌসির ওর কথায় বলে, তুইও বিয়া কইরা নিয়ে তোর ঘর আমি সাজাইয়া দিমু, ব্যাস হিসেব বরাবর। কাব্য উচ্ছ্বাসময় হাসি দিয়ে বলে, গজব বেজ্জতি। এলহান, ইজদান, জাইরান
তিন ভাই একসাথে হাত নেড়ে নেচে উঠে বলে, ভাবি তো বস, আমরা ভাবির কাছ থেকে টাকা নিমু, তুমি দিবা না জানি। মিনহাজ মামা দুঃখের সহিত বলেন, তোরা তো পাইয়া যাবি, কিন্তু আমি কোন মুখে কমু, আমি তো মামা শ্বশুর। ওরা সবাই মিলে তৌসিরের সাথে মজা করতে থাকে। তৌসিরও দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতে ব্যস্ত। এমন সময় নাজা ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। নাজাকে আসতে দেখেই রুদ্র, কাব্য, ধ্রুব, এলহান, ইজদান, জাইরান সবাই রুমের ভেতর আসতে চায় সালামি নিতে, কিন্তু তৌসির ওদের হাত দিয়ে আটকে রাখে। এই বলে, এই বাইনচুদারা, আমার বইয়ের কাছে টাকা নাই, ও টাকা কই পাইবে। রুদ্র নাজহাকে আওয়াজ দিয়ে বলে, ভাবি আমাদের সালামি দিন। নাজহা এটা শুনে দুকদম এগিয়ে এসে ওদের এক এক করে তাকায়। বুঝতে পারে এরা কেন এসেছে, মজা নিতে এসেছে। নাজহা বুঝতে পেরেও ভ্রু কুঁচকে বলে, সালামি। কাব্য সাথে সাথে বলে, হ্যাঁ ভাবি, ভাইয়ের বিয়ে উপলক্ষে কোনো সালামি পাই নাই, আপনি দেন, ভাই দিতেছে না। নাজহা এটা শুনে কিছু সময় দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে ওয়ার্ড্রোপের দিকে যায়। এই দেখে তো তৌসিরের হার্ট অ্যাটাক করার অবস্থা। ও সত্যি সত্যি দিয়া দিবে নাকি? তৌসির নাজহাকে আওয়াজ দিয়ে বলে, বিয়া করছি আমি, সালামি ওগো কেন দিবা? নাজহা, এক টাকাও বের করো না। নাজহা ওর কথায় কি আর পাত্তা দেয়? ওর কথায় তোয়াক্কা না করে নিজের কাছে থাকা কিছু টাকা থেকে 1800 টাকা হাতের মুঠোয় নিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। নাজহাকে টাকা নিয়ে আসতে দেখে তৌসির মেলে রাখা হাত ছেড়ে ওকে রাগী গলায় বলে, এক টাকাও দিবা না কইলাম। নাজহা তৌসিরের কথা শুনেও না শোনার ভান করে হাত বাড়িয়ে রুদ্রের হাতে টাকাগুলো দিয়ে মুচকি হেসে বলে, নিন ভাই, ভালো মন্দ কিছু খেয়ে নিয়েন। আমি দিলাম কারণ আপনাদের ভাইয়ের থেকে তো এই জন্মে সালামি পাবেন না। তৌসির নাজহার দিকে একদৃষ্টিতে চেয়ে রয় আর ভাবে, এই মাইয়া তো আমারে 2 দিনে ফকির বানায় দিবে। নাজহা রুদ্রের হাতে টাকা দিয়ে নাজেম চাচার দিকে চোরা চোখে তাকায়। ওর তাকানো দেখে নাজেম চাচা ভেলকি মারা হাসি দিয়ে বলে, কেমন আছো বৌমা? নাজহাও টিটকারি মারা হাসি দিয়ে বলে, ভালো ছিলাম, কিন্তু ভালো থাকতে তো দিলেন না ছোট চাচা শ্বশুর মশাই। নাজেম চাচাইতে বড় লজ্জায় পড়ে যান। নাজহা যে কি বোঝালো তা উনি বুঝতে পেরে শরমে সবাইকে বলেন, এই চল চল সবাই, এখান থেকে আয়, এখন সালামিও পেয়ে গেছিস। নাজহার দাঁড়ায় না, চুপচাপ সরে আসে। তৌসিরও নাজহার পিছে পিছে পা ফেলে। ওরা সবাই সালামি পেয়ে হই হট্টগোল করতে করতে চলে যায়। নাজহা এসে বারান্দায় দরজার সামনে দাঁড়ায়। তৌসিরও তড়িৎ গতিতে পা ফেলে নাজহার পাশে এসে দাঁড়ায়। এই মেয়েকে একটা শিক্ষা দেওয়া উচিত, নয়তো 3 পথের মোড়ে থালা নিয়ে বসাইতে সময় নিবে না। ও নাজহাকে তিক্ত সুরে বলে, এই সিনাল, তোর বেশি টাকা হইয়া গেছে যে এত টাকা দিয়া দিলি? নাজহা আকাশপানে তাকে স্থির গলায় বলে, আমার টাকা আমার দেবরদের আমি দিয়েছি, তাতে আপনার কি? দেবর? কথাটা শুনে তৌসির ঠোঁট বাঁকায়, মনে মনে ভাবে, মাইয়া তো দেখে বহুত ভেত্তামিজ। এমন কয় জামাই মানে না, আর অমনে এত টাকা ফালাইয়া দিল দেবর মারাইয়া। ও খোদা, ইয়ে ক্যা হে? ইয়ে কনসি ঘাটিয়া লজিক হে? তৌসির নাজহার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, সিনালের সিনাল, আমারে কস আমি জামাই মানি না, আর এখন দেবর মারাস? বুঝছি তোর শাওয়ার বাড়ি লাগাইতে হইব, নাইলে তুই সোজা হবি না। নাজহা তৌসিরের দিকে শক্ত চোখে তাকিয়ে বলে, মুখ সামলান বলতেছি। তৌসির তির্যক কটাক্ষ করে বলে, আগে নিজে ঠিক হ, বিলাসিতা সার আর টাকা পয়সারে হাতের ময়লা না ভাইবা বক্ষে বাইন্দা রাখ। নাজহা এটা শুনে তাচ্ছিল্যের সহিত বলে, আপনার মতো খাইস্টা না আমি যে 2 টাকা নিয়েও কিপটামি করব। তৌসির ওর কথায় ভুরু নাচিয়ে তাগিদ দেওয়া গলায় বলে, এই বেডি মুখ সিনান, মুখ সামলা। লোক আমি মন্দ হইলেও তোরই জামাই, জামাইরে সম্মান দিয়া কথা ক। নাজহার কথায় ঠোঁট আগলিয়ে খানিকটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমিও তো আপনার বউ, আপনি অসভ্য ভাষায় গালি দিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? তৌসির নাজহার কথায় ভ্রু নাচিয়ে আর চোখে নাজহার দিকে তাকিয়ে ভাবে, গাদ্দারনি কোথাকার, জামাই মানুষ না কস, আবার বউও কস। তৌসির আনমনে বলে, তোমারে তোমার অভ্যাসেই কই, এমনি এমনি কই না। নাজহা তৌসিরের কথা শুনে বিছানার দিকে যেতে যেতে বলে, আমিও আপনার অভ্যাসে আপনাকে দেখতে পারি না। তৌসির ওর পিছন পিছন গিয়ে বলে, দেখতে পারবি কেমনে, খাটের জিনিস তো আর তোর চোখে লাগতো না। নাজহা ওয়ার্ড্রোব থেকে বিছানার জন্য চাদর নিয়ে বিছানায় ছুঁড়ে মেরে বলে, এত কথা বলবেন না তো, নিন আমার বিছানায় চাদর বিছাতে সাহায্য করুন। তৌসির নাজহার কথায় বিছানার দিকে এক পলক তাকায়, তারপর নাজহার মুখের দিকে তাকায়। মস্তিষ্ক চাই বলতে, আমি কেন বিছামু, তুই বউ, তুই কাম কর। কিন্তু মন বলে, এটা বললে পরে জুতা না মারে, তাই ইজ্জত নিয়া কাম কইরা নাও। মনের কথায় সাই দিয়ে তৌসির বিছানার দিকে এগিয়ে গিয়ে নাজহাকে বলে, তুমি বালিশের কভারগুলো বদলে নাও, আমি বিছাইয়া দিতাছি। নাজহা তৌসিরের কথায় হ্যাঁ বোধক মাথা নাড়ায়। ওর এমন সাধুরূপ দেখে মনে মনে আফসোস করে বলে,
ইসরে আমার ডাকাতনি, এমনি যদি সবসময় আমার কথা শুনতি তাইলে কতই না সুখী হইতাম আমি। এসব মনে মনে আওড়াতে আওড়াতে তৌসির বিছানার চাদরটা সুন্দর করে বিছিয়ে নেয়। পুরুষ হলেও ঘরের কাজকর্ম টুকটাক যাই পারে একদম পারফেক্টভাবেই পারে। নাজা বালিশের কভারগুলো লাগিয়ে আগেরগুলো খুলে নেয় ও বালিশগুলো যখন বিছানার উপর রাখতে যাবে তখনই দেখে তৌসির যে নিজের জুতো রেখে বিছানায় উঠেছে তাতে একটা তেলাপোকা। যদিও তেলাপোকা টিকটিকি এগুলোতে মোটেও ভয় পায় না নাঝা, কিন্তু হঠাৎ দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে দূরে সরে যেতে মুখ ফসকে বেরিয়ে যায় তৌসির। নাঝার মুখে হঠাৎ নিজের নাম শুনে থমকে যায় তৌসির। তড়িৎ গতিতে ঘাড় ফিরিয়ে নাঝার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? নাঝা নিজের কাজে লজ্জায় পড়ে যায়। সিসি, তেলাপোকা দেখে এমন পাপারির মতো নাটক করা ওর সাথে অন্তত যায় না। নাঝা আমতা আমতা করে বলে, না কিছু না, ওই একটু ভয় আর কি, তেলাপোকা। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, কি মারাত্মক কথা, তেলাপোকা দেখে নাকি ভয় পায় বিষাক্ত বিচ্ছু। বিচ্ছু? কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে নাঝার চিত্ত। নাঝা ক্রোধ ভরা নজরে তৌসিরের দিকে তাকায়। অতিরিক্ত বলে ফেলতেছে লোকটা। যদিও পণ করেছিল ওর কোনো কথাই কানে দিবে না, কিন্তু এখন মনে হচ্ছে পণ ভঙ্গ করতে হবে। ওর এই ক্রোধী চাহনি তৌসিরের গায়ে না মেখে উল্টো বলে, তুমি এমনি তাকায়ও না, তোমারে বলি নাই তুমি তো ইচ্ছাধারী নাগিনী। তৌসিরের কথায় নাজা ধমকে বলে, ইবলিশও আপনার থেকে ভালো আছে। তাইলে যা, ইবলিশরে লাং বানাইয়া নে, আমার থেকে যখন ও ভালো। নাজা তৌসিরের এমন কথায় আক্রোশে ফেটে পড়ে, বালিশগুলো বিছানায় ছুঁড়ে ফেলে বলে, সি সি সি, কতটা নিকৃষ্ট আপনার মুখের বাণী। এটা নিকৃষ্ট না, এটা আমার স্টাইল, বুঝলা রুদ্রকেশী? রুদ্রকেশী? সে আবার কি? নাঝা এটা ভেবে নাক মুখ কুঁচকে আনমনেই বনে, রুদ্রকেশী। তৌসির ওর ছোড়া বালিশগুলো ঠিক করে রাখে, অতপর বিছানা থেকে নামতে নামতে বলে, খবিশের মতো রাগ তোমার, আর অলকবতীর মতো তুমি কেশওয়ালি, ডাকাইতের মাইয়া, তাই নাম দিলাম তোমার রুদ্রকেশী। এই বলে নাঝার সামনে সোজা হয়ে দাঁড়ায়। নাঝা নাক মুখ ছিটকে বলে, কত রং আর কত ঢং দেখবো। নাঝার কথার বিপরীতে তৌসির এবার আর কোনো উত্তর খোঁজে না, আবিষ্ট চোখে ওর পানে চেয়ে থাকে। কিছু মুহূর্ত পর নিজের হাত বাড়িয়ে নাঝার কোমর পেঁচিয়ে ধরতে ধরতে রঙ্গিলা স্বরে উচ্চারণ করে, এমনে আও কৈতরি, চুমুটুমু দু একটা খাই, বিয়াত্তার ফিলিংস আনি। এই বলে তৌসির নাঝার কোমর জড়িয়ে টেনে আনে একদম নিজের কাছে। হঠাৎ ওর এমন টানে নাঝার নিঃশ্বাস থমকে যায়। বিস্ময়ে বড় বড় চোখে তাকায় তৌসিরের দিকে, কিন্তু তৌসিরের চোখে ভরা তীব্র তৃষ্ণায় তৌসির ওর চাহনি উপেক্ষা করে আলতো হাতে নাঝার থুতনি চেপে ধরে। চোখে চোখ রাখে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে নাঝার গালে নিজের ঠোঁট মুখ ছুঁয়ে স্নিগ্ধ পরশে প্রগাঢ় চুমু খায়। বারবার নিজের ঠোঁট নাক ছোঁয়াই নাঝার গালে আর আদুরে গলায় বলে ওঠে, তোমারে যে মায়া লাগে গো আমার কৈতরী। শব্দগুলো ফিসফিসের মতো মোলায়েম হলেও তাতে মিশে থাকে এক অনির্বচনীয় টান। এই শব্দগুলোর মধ্যেই প্রকাশ পাচ্ছে যে তৌসির শিকদার তালুকদার মাইয়ার প্রেমে মজে যেতেছে। তৌসির এই বলে নাঝার অন্য গালে মুখ রাখে, ঠোঁট ঘেঁষে ধরে ওর নরম গালে উষ্ণ শ্বাস ছুঁয়ে দেয় নাঝার চাঁদ মুখে, সাথে ফিসফিস করে, এ বেডি তুই এত সুন্দর কেন, এত মায়া লাগে কেন তোরে? অতপর তৌসির নিজের ঠোঁট ছুঁয়ে দেয় নাঝার কপালে, চোখের কোণায়, গাল। নাঝার শরীর কেঁপে ওঠে, দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। ওর নিঃশ্বাসের ভেতর মিশে যায় তৌসিরের গরম নিঃশ্বাস। তৌসিরের দাড়ির খসখসে ছোঁয়ায় নাঝার দম বেরিয়ে আসতে চোখ বুজে নেয় ও। কিছু মুহূর্ত তৌসিরকে সময় দেয় সরে যাওয়ার জন্য, কিন্তু তৌসির তো সরে না। নাঝা বিরক্তিতে তৌসিরের কাঁধে ধাক্কা দিতে দিতে তিতকুটে স্বরে বলে, তৌসির ছাড়ুন, ভারী বিরক্ত লাগে আপনার এই কর্মকাণ্ড। তৌসির নাঝার কথায় নিজের মুখ সরিয়ে নিয়ে ভ্রুবদ্ধ দৃষ্টিতে ওর পানে চেয়ে বলে, কেন, আমার সব পছন্দ হয় না? তৌসিরের প্রশ্নে নাঝা চুপ করে থাকে। কি উত্তর দেবে? তৌসির যে ওর কোমর পেঁচিয়ে ধরে আছে, এতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে কষ্টে, মনে রক্তক্ষরণ হচ্ছে বেদনায়। কি করে বলবে, আমার আপনাকে পছন্দ না, আপনার ছোঁয়া পছন্দ না, আমি অন্য কাউকে পছন্দ করি? তৌসির খারাপ হোক আর ভালো, সবশেষে চিরসত্য তো তৌসিরই ওর বর্তমান, আর তৌসিরই ওর সব। এগুলো তো স্বাভাবিক একজন স্বামীর চাওয়ার মধ্যেই পড়ে। তৌসির তো আর যেচে ওকে বিয়ে করেনি, বা কোনো প্রকার জোরও করেনি ওর পরিবারের ওপর। ওর নিজের মতে বিয়েটা হয়েছে। তথাপি কেন এত সংকোচ, কেন এত ঘেন্না, কেন এত আপত্তি? কি হবে এসব করে? এসব করলেই কি না পাওয়া মানুষটা তার হয়ে ফিরে আসবে?
নাঝা মস্তিষ্কে তৌসিরকে মেনে নিলেও অন্তরটা বারবারই প্রত্যাখ্যান করছে। নাঝা অতিশয় দ্বিধায় ভুগতে ভুগতে চোখ তুলে তৌসিরের দিকে নিরন্তর চাহনি নিয়ে চাই। নাঝার এই চাহনি দেখে তৌসির মৃদু হাসে, তারপর হাত বাড়িয়ে নাঝার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ সুরে বলে, যাকে পছন্দ করো আমার লগে বিয়া না হইলে তার লগে হইতো। তৌসিরের এই প্রশ্নে নাঝার অন্তর কেঁপে ওঠে, বিস্ময়বিদ্ধ হয়ে যায়। তৌসির কিভাবে জানলো ওর মনের কথা? নাঝা মেলান সুরে বলে, সে আমার কখনোই হতো না, আপনার সাথে বিয়ে না হলে ইকরাব ভাইয়ের সাথে হয়ে যেত হয়তো। তৌসির এটা শুনে অনাগ্রহী স্বরে বলে, তাইলে পাইবা না যাই নাও মায়া বুনছ কেন? তৌসিরের করা প্রশ্নে অন্তরীণের ক্রন্দনে কাতর হয়ে ওঠে নাঝা, সাথে বেশ চমকায়। স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা শুনেও কি নীরব এই লোকটি। তৌসিরের স্বভাবের সাথে এই নীরবতা বড্ড বেমানান। নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে তৌসিরের চোখের ন্যায় অবিচল দৃষ্টিতে চেয়ে বলে, ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই, কিছু ভালোবাসা বিচ্ছেদেই সুন্দর। নাঝার কথায় ঠোঁট আগলিয়ে স্বল্পমাত্রায় হাসে তৌসির। বা মেয়েটা বয়সে ছোট হলেও বুঝতো আকাশ পরিমাণ বিরাজ করছে তার মস্তিষ্কে। তৌসির আলতো সুরে বলে, একখানা খাঁটি কথা জানো তালুকদারের মাইয়া? নাঝা মাথা দুদিকে না বোধক নাড়িয়ে ওর দিকে নিবিষ্ট চাহনি চেয়ে বলে, না। তৌসির না শুনে এবার মৃদু স্বরে শোধায়, নজর আর নসিব দুইয়ের লড়াই চিরন্তন, যা আটকায় নজরে তার হয় না নসিবে। তৌসিরের কথাটা নাঝার অন্তরে লাগে। ওর কথায় সম্মতি দিয়ে মাথা নাড়িয়ে বলে, আর এটাই নিয়তির নিষ্ঠুর রসিকতা। তৌসির এবার সুযোগ পেয়ে নিজের মনের কথাটা বলে, আমি লোকমন্দ হইলেও সংসার করার যোগ্য আছি, করবা এই মন্দ লোকের ঘর? এই কথাটা বিয়ের দিন বলা উচিত ছিল, কিন্তু তা বলা হয়নি, আজ মনে হইল তাই বলে দিল। তৌসিরের কথায় নাঝা নিরুত্তর হয়ে রয়, কি উত্তরই বা দেবে? নিজের মতো করে কিছু বলার ভাষাও নেই, সব হারিয়ে ফেলেছে। পরিস্থিতি সমস্ত গুলিয়ে দিয়েছে। নাঝাকে চুপ থাকতে দেখে তৌসির মৃদু হেসে আবারও বলে, আমি তোমার এ জীবনে কিছু দিতে পারমু কিনা জানি না, কিন্তু একটা জিনিস দিতে পারমু, তা হইল তোমার প্রতি আমার ফিডেলিটি। ফিডেলিটি শব্দটা শুনে নাঝা চমকায়। এই লোক তো ইংলিশও জানে। চমকিত হয়ে যায় তৌসিরের মুখ পানে। তৌসিরের চাহনি দেখে রঙ্গের সুরে জবানে ফোটায়, গাওয়ালি ভাষায় কথা কই বইলা অশিক্ষিত ভাই বোন আলো ডাকাতিনি, ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আমি। নাঝা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট কথাটা শুনে গাছাড়া ভাব নিয়ে ভ্রু নাচিয়ে আলতো মাথা নাড়ায়। বাহ, ভালো তো। তা কোন ক্লাস অবধি টিকেছিলেন? 10 পর্যন্ত পড়ছিলাম। তারপর আর পড়েননি? ইন্টারে উঠা ভাবছিলাম লন্ডন বা আমেরিকা যামু। গা সিলেটি মাইনষের তো একটাই গন্তব্য, তা হইল লন্ডন বা ইউরোপ। কিন্তু বাপ চাচা জাউরামিতে লাগাই দিছিল, আর আমিও জাউরা হইয়া গেছি। জাউরা কথাটা শুনে নাঝা তিক্ত সুরে বলে, আপনি জাউরা না, আপনি ইবলিশ। আর এগুলো বাদ দিন, এখনো সময় আছে, ভালো কিছু করুন। কথাটা শুনে তৌসির আলস্য ভরে মাথা নাড়ল, উদাসীন ভঙ্গিতে হেসে বলল, কি ভালা কাম করতাম? ওর প্রশ্নে নাঝা ধারণ করে, এমন কিছু করুন বা এমন একজন আদর্শ মানুষে পরিণত হন যাতে আপনার মৃত্যুর পরও আপনাকে মানুষ স্মরণে রাখে। ওর এই উপদেশ শুনেই তৌসির আলতো কাঁধ ঝাঁকালো। মনে হলো বাতাসে ফুৎকারে উড়ে যাওয়া ধূলিকণা মাত্র, যার গুরুত্ব ওর কাছে তিল পরিমাণও নয়। কথাটা ওর কানে পৌঁছালো বটে, কিন্তু তৌসির কোনো তোয়াক্কা না করে উল্টো খেলা গলা বলে উঠল, তাহলে মরার আগে কারো কাছ থেকে 2-3 লাখ টাকা ধার নিয়ে নিমুনে, তাইলে মরে গেলেও আমি সারা জীবন মনে রাখবো। নাঝা এই উত্তর শুনে বুঝে যায় এই বজ্জাত মানবের সাথে ভালো কথা যায় না, এক্কেবারেই যায় না। রাগী গলায় বলে, গরু তো গরুই থাকবেন, মানুষ হবেন না। এই বলে যেতে থাকে, কিন্তু তৌসির ওকে যেতে দেয় না। ওরে টেনে ধরে একদম নিজের নিকট নিয়ে আসে। নাঝা ক্রোধী সুরে বলে, ধুর, ভালো লাগে না এসব, ছাড়ুন তো। তৌসির ওর কথায় পাত্তা না দিয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে ওর খোপার মাঝে হাত ডুবিয়ে দিয়ে নাঝার গালে আবার ঠোঁট ঠেসে ধরে ফিসফিসিয়ে বলে, মাইরা নিতাছি না তোরে বেডি, একটু চুমুই দিমু, বেশি ফ্যাত করিস না। বিকালবেলা তৌসির, রুদ্র আর নাজেম চাচা বাজারে যাচ্ছেন। আগামীকাল তালুকদাররা আসবেন শিকদার বাড়িতে, সেই উপলক্ষে বাজার করতে যাওয়া। তালুকদাররা সাফাকে নিয়ে আসবেন, সাফাকে কিছুদিন রেখে যাবেন বেড়ানোর জন্য বাপের বাড়ি। যাওয়ার সময় হয়তো তাকে নিয়ে যেতে পারেন। তৌসিরের তো বিরক্তই লাগছে, কেন ওরা আসবে, এসে এত টাকা খরচ, এত আয়োজন, কত পয়সা নষ্ট। যদিও এসবের এক পয়সাও তৌসিরের যাবে না, তারপরও পয়সা তো যাবেই। পয়সার প্রতি বড্ড মায়া ওর, তাই এক আনাও খরচ করতে বুকে ব্যথা লাগে।
তৌসির হাঁটতে হাঁটতে নাজিম চাচাকে বলে, ও ছোট চাচা। নাজিম চাচা কিছুটা আগে এগিয়ে গিয়েছেন। ওর ডাক শুনে ঘাড় ঘুরিয়ে ওর মুখ পানে চেয়ে বলেন, কি তারে? তৌসির হেয়ালি করে বলে, ওরা কাল আমার বউরে লইয়া যাইব নাকি তা? রুদ্র পাশ থেকে একটু ভেবে উত্তর দেয়, হয়তো নিয়া যাইব। তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, তাইলে একটু বাসমু। কুকর্ম মন দিয়ে করতে পারি না বউয়ের লাইগা। মাল এনে রাখলে ও ফেইলা দেয়, বহুত বজ্জাত এক চিজ। নাজিম চাচা বলেন, কথা না শুনলে দিস কানের নিচে দুই একটা লাগাইয়া। তৌসির এটা শুনে নাক মুখ কুচকায়। তোর চরিত্রে দোষ আছে বেটা, তুই কথায় কথায় নারী নির্যাতনের কথা কোস। তোরে মামলা খাওয়ানো উচিত। রুদ্র হাসতে হাসতে বলে, ভাই চাচারে মামলা না দিয়া বিয়ে একটা করাইয়া দাও, ভালো হইব। তৌসির রুদ্রের কথায় সায় দেয়, এটাও ঠিক কইছস। মামলার চেয়ে বইয়ের যন্ত্রণা বড় যন্ত্রণা। নাজিম চাচা কটাক্ষ করে বলেন, আমি এসবে নাই। বইয়ের বদলে এক বদল মাল হইলেই হয়। তৌসির মালের কথা শুনে নাক মুখ ছিটকে বলে, তোরা যেমনে মাল গিলস বাপ হওয়ার ক্ষমতা হারাইয়া ফেলবি রে। শেষ করে নিতেছস নিজের জীবন নিজের হাতে। রুদ্র তৌসিরের কথায় সিরিয়াস হয়ে বলে, না ভাই, আমি ভালো হইয়া গেছি, এখন আর এসব গিলি না। নাজেন চাচা ওর কথায় ওর দিকে ভ্রুকুটি করে তাকিয়ে বলেন, কেন, গতকালই তো দেখলাম খাইতে তোরে। রুদ্র হাবলার মতো হেসে শোধরায়, আরে ওই একটু বাংলাদেশ জিতছিল তাই আর কি। তৌসির খেলার কথা শুনে পরিহাসের হাসি দিয়ে বলে, হাইরে বাংলাদেশ, 109 রানের 0 উইকেটে আর 118 রানে 6 উইকেট। 2 তারিখের ম্যাচের কথা। এই বলে আবার হাসতে থাকে। ওর হাসির তালে নাজেম চাচা বলেন, এটাই বাংলাদেশ ভাতিজা। তালুকদার বাড়ির পিছনের অন্ধকার প্রাঙ্গণে চলছে এক ভয়ঙ্কর মরণ খেলা। খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নওমির হাতে। নাঝার সেই চতুর উকিল ফুফু। তারই হুকুমে এক এমপি, যার নাম জামাল, তাকে হাত পা শক্ত করে বাঁধা হয়েছে। দড়ির ফাঁসে ঝুলছে সে উল্টো হয়ে। ঠিক কাছের মোটা কাঠের খুঁটির সাথে নিচে জ্বলছে দাউ দাউ করে আগুন। শিখার লেলিহান স্পর্শ যে কোনো মুহূর্তে তার শরীর ছিঁড়ে খেয়ে ফেলবে এমন অবস্থা। উল্টো ঝুলে থাকা জামালের শরীর গলে যাচ্ছে যন্ত্রণায়। এই নৃশংস সাজা বিনোদনের জন্য নয়, জামালকে এভাবে ঝুলিয়ে রাখার পেছনে আছে এক মারাত্মক কারণ। তা হলো, এই জামাল অর্থ, ক্ষমতা, রাজনৈতিক পরিচয়ে বলিয়ান এক হিংস্র শিকারী। আর তার শিকার হয়েছিল মাত্র 18 বছর বয়সী কলেজ পড়ুয়া চিত্রা। একটি পার্টির রাতে নেশা মেশানো পানীয়, সিসিটিভি বন্ধ এবং বন্ধ দরজার আড়ালে ঘটে গেছিল ওর সাথে নৃশংস এক ঘটনা। চিত্রা ধর্ষিত হয়েছিল জামালের হাতে। মেয়েটি ন্যায় বিচারের আশায় জামালের নামে মামলা দায়ের করে। কিন্তু এই আইনি লড়াইয়ে নামতেই চিত্রার জীবনে নতুন করে শুরু হয়, সব আলো নিভে যাওয়ার উপক্রম হয়। জামাল নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নওমিকে নিযুক্ত করে এবং তাকে প্রায় 30 লক্ষ টাকা দেয়। কিন্তু নওমি নিজের ধূর্ত বুদ্ধি ও কৌশল খাটিয়ে তিনি জামালের কাছ থেকে আরও 10 লক্ষ টাকা অতিরিক্ত আদায় করে নিয়েছেন। নওমি মামলাটি হাতে নিলেও দ্রুতই জানতে পারেন যে অপরাধের সব অকাঠ্য প্রমাণ রয়েছে ধর্ষিত মেয়ে চিত্রার কাছেই। এই প্রমাণগুলি এতটাই শক্তিশালী ছিল যে জামালের মুক্তি অসম্ভব, আর সাথে ওনার কেস জেতাও অসম্ভব। প্রমাণগুলো চিত্রার হাতে আছে জানার পর নওমি এক অপ্রত্যাশিত এবং মারাত্মক ডিল করার জন্য সরাসরি চিত্রা ও তার বাবা মায়ের কাছে যান। সেই ডিলটি ছিল ইচ্ছাকৃত পরাজয় এবং চিত্রা ও তার পরিবার স্বেচ্ছায় আদালতে মামলায় হেরে যাবেন। এমনভাবে সব প্রমাণ করে পেশ করবেন যাতে জামালের দোষ প্রমাণ না হয়। এতে নওমি একই সঙ্গে জামালের কাছ থেকে নেওয়া 40 লক্ষ টাকা ধরে রাখতে পারবেন এবং কেসও জিতে যাবেন। চুক্তির সবচেয়ে ভয়ঙ্কর অংশ ছিল, এটি জামাল ছাড়া পাওয়ার কিছু মাস পর নওমি নিজ দায়িত্বে জামালকে চিত্রা ও তার পরিবারের হাতে তুলে দিবেন, যাতে তারা তাকে এক ভয়াবহ ও মর্মান্তিক মৃত্যু দিতে পারে, যা প্রচলিত আইনে সম্ভব নয়। সাথে চিত্রাকে আরেকটি পরিকল্পনা দেন, তা হলো সেই অকাট্য প্রমাণগুলো ব্যবহার করে চিত্রা যেন ক্রমাগত জামালকে ব্ল্যাকমেইল করে জামালের থেকে কিছু টাকা হাতিয়ে নেয়। নওমি চিত্রার পরিবারকে ভালোভাবে বুঝিয়ে দেন, এই দেশে আইনের মাধ্যমে জয় হবে না, কখনোই হবে না। জামাল ঠিকই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেত দোষী প্রমাণ হলেও। আর নওমির প্ল্যান মতো সব যদি হয় তবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ব্যাস, নওমির পরিকল্পনা মতোই সব কিছু চলতে শুরু করে। নওমির দেওয়া সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলে চিত্রা। এই কিছু মাসের মধ্যে সে একটি ভিন্ন পরিচয় ধারণ করে জামালের বিরুদ্ধে। যত প্রুফ ছিল তা দিয়ে জামালকে ব্ল্যাকমেল করতে থাকে। এইভাবে সে জামালের কাছ থেকে মোট 35 লক্ষ টাকা হাতিয়ে নেয়। আগামীকাল ভোরেই তাদের ফ্লাইট। চিত্রা ও তার পরিবার পাড়ি দেবে ডেনমার্কে, নতুন পরিচয়, নতুন জীবন নিয়ে। পেছনে ফেলে যাবে সব রক্ত, সব ভয়, সব নিকৃষ্টতা।
তাই আজ রাতেই সব শেষ করতে হবে, জামালকে মেরে ফেলতে হবে। নওমি নিজে ডেকে পাঠান জামালকে নিজেদের বাড়িতে মেহমান হিসেবে। জামালও আসে, একটু সন্দেহ করে না, ভাবছিল হয়তো নওমি আবার নতুন কোনো ডিল করতে চাইছে। কিন্তু ও তো জানতো না নওমি পেছনে ছুরি নিয়ে অপেক্ষা করছে। ওর কপালে আজ শুধু মৃত্যু লেখা আছে। আবার চিত্রা জামালকে যেভাবে ব্ল্যাকমেল করছে, চিত্রার পরিবার নওমির সাথে যে গোপনে চুক্তি করেছে, নওমি সব রেকর্ড করে রেখেছে ভবিষ্যতের জন্য। যদি কোনোদিন চিত্রা কিংবা ওর পরিবার নওমিকে ব্ল্যাকমেল করার সাহস করে, তাহলে যেন প্রমাণ হাতে নিয়ে এক ঝটকায় সব শেষ করে দিতে পারে। নওমি মানেই ঠান্ডা মাথার শয়তানি। খেলা সে খেলে আগেই বোর্ডে গুটি বসিয়ে। প্রথমত তিনি ধর্ষকের পক্ষে মামলা জিতলেন, আবার সেই ধর্ষকের শাস্তিও দিলেন, তার কাছ থেকে 40 লক্ষ টাকা হাতিয়ে নিলেন। এটাও হয়নি, ওকে এখানে এনে ভয় দেখিয়ে এমপির যত জায়গা জমি ফ্যাক্টরি সবই অন্য নাম থেকে নিজের আওতায় নিয়ে ব্যাংকের টাকাও নিজের করে নিয়েছেন, যদিও অ্যাকাউন্টে না নিয়ে অন্য একজনের অ্যাকাউন্টে সরিয়েছেন, যা পরে তারই অ্যাকাউন্টে যাবে। সব লুটের শেষে জামালকে এভাবে ঝুলিয়েছেন মারার জন্য। নাঝার 3 নম্বর চাচা আদনান এবং নাঝার বাবা মিলে এই সফল খেলায় জড়িত নওমির সাথে। চিত্রা ও তার বাবা মাকে এনে দাঁড় করিয়েছেন জামালের সামনে। চিত্রা একদৃষ্টিতে এই মরণ খেলা দেখছে, ওর মা বাবা অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন, ওনারাও দেখছেন। নওমি এগিয়ে এসে চিত্রার হাতে একটা মর্নিং স্টার দিয়ে বলেন, যাও নিজের জেদ মেটাও, যেভাবে ইচ্ছা সেভাবে সেদ দাও। চিত্রা কথাটা শুনে কাঁপতে থাকে, হাত পা কাঁপছে ওর, কিন্তু তারপরও হাতে মর্নিং স্টারটি তুলে নেয়। মর্নিং স্টারটি বেশ ভয়ঙ্কর, লম্বা লোহার দণ্ডের মাথায় কাঁটাযুক্ত গোলক সংযুক্ত করে তৈরি করা হয়েছে এটি। পুরোটা ইস্পাত দিয়ে তৈরি, গোলকে রয়েছে তীক্ষ্ণ স্পাইক গাঁথা। চিত্রা মর্নিং স্টারটি হাতে ধরে এগিয়ে যায় জামালের সামনে। চিত্রাকে দেখেই জামাল চিৎকার করে বলে ওঠে, দয়া করে এটা দিয়ে মেরো না। সাথে সাথে চিত্রার মনে পড়ে যায় সেদিনও নিজেও বলেছিল এমন, আমাকে দয়া করো, একটু দয়া করো। তবে দয়া তো দূরের কথা, উল্টো পশুর মতো খাবলে ছিল ওকে জামাল। চিত্রা দাঁত চেপে মর্নিং স্টার দিয়ে সজোরে আঘাত করে জামালের পেটের সাইডে। সাথে সাথে জামাল কলিজা ফাটা চিৎকার করে ওঠে। ওর চিৎকার শুনে চিত্রার মনে পড়ে সেদিনও নিজেও এমন চিৎকার করেছিল। ওর চিৎকার শুনে জামাল উল্টো হেসেছিল, আরও বেশি অত্যাচার করেছিল। চিত্রা মর্নিং স্টারটা পেটের সাইড থেকে একটানে বের করে নিয়ে দ্রুত হাতে এলোপাথারি আঘাত করতে থাকে ওর বডিতে। এক একটা আঘাতে ওর শরীর এক একটা স্পাইক ঢুকে যায় টুস টুস করে। জামালের জিহ্বা অর্ধেক বেরিয়ে আসে, লোহার ধারালো স্পাইকগুলো জামালের শরীরে রগ হাড্ডি অবধি ছিলে বের করে আনে। চিত্রা যখন সজোরে আঘাত করে, তখন মর্নিং স্টারের মাথায় স্পাইকগুলো টপটপিয়ে ঢুকে যায় ওর শরীরের মাংসের নিচে। আর যখন চিত্রা দাঁত চেপে চেপে টেনে মর্নিং স্টারটি বের করে আনে, তখন শরীরের রগসহ মাংসহাড্ডি অবধি বেরিয়ে আসে মর্নিং স্টারের মাথায় লেগে। রক্ত চিপে পড়তে থাকে, রক্ত গলগলিয়ে নিচে থাকা আগুনে ঝরে পড়ে, আগুন নিভে গেছে। জামাল একেবারে যখন নিথর, তখন নওমি চিত্রার হাতে একটা গ্লেভ তুলে দেন। চিত্রা এটা হাতে নিয়ে এক ঝলক নওমির দিকে তাকায়, তারপর পৈশাসিক হাসি দিয়ে সেই গ্লেভ দাঁতে দাঁত চেপে নিজের সমস্ত ক্রোধে উজাড় করে জামালের গলায় চালিয়ে দেয়। সাথে সাথে গলগলিয়ে রক্ত নিচে পড়ে মিটমিটে জ্বলা আগুন নিভে যায়। জামালের অর্ধজিহ্বা বের করা কাটা গলাটা পাশে উড়ে গিয়ে পড়ে। চিত্রা ধপাস করে মাটিতে বসে পড়ে, জোরে জোরে শ্বাস নিতে থাকে। নওমি ওর পাশে এসে বসে, ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, করে শাস্তি পেলে এই বেইল পেয়েই যেত। আমি এটা করেছি শাস্তির জন্য। যাও, এবার তুমি শান্তিতে বাঁচো, আর আমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো না। চিত্রা নওমির কথায় তার দিকে তাকায়, কিছু সময় স্তব্ধ চোখে তাকিয়ে রয়। কত মায়াবী একজন নারী, কি সুন্দর তার চোখের চাহনি, কতটা নিষ্পাপ তার মুখখানি, অথচ তার ভেতর এত ভয়াবহ শয়তানি। চিত্রা কি করবে বুঝতে পারে না। চিত্রা জাপটে জড়িয়ে ধরে ওনাকে, ফুপিয়ে বলে, ধন্যবাদ ম্যাম, আপনাকে ধন্যবাদ। আপনি না থাকলে আমি বোকামি করতাম। নওমি চিত্রার মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা উপদেশ দেন, নিজেকে দুর্বল ভেবো না, মনে রেখো তুমি নারী, তোমাতে যেমন আটকায় মমতা, তেমনি লুকায় বিভৎসতা। চিত্রা ওনার কথায় মুচকি হাসে, ওনার মুখ পানে চেয়ে। ও বাবা মায়ের পাশেই ছিলেন, ওনারা এই তৃপ্তি দেখছেন মন ভরে। চিত্রাকে ফ্রেশ করে বিদায় দেওয়া হয়। চিত্রাকে বিদায় দিয়ে নওমি সিদ্দিকের কাছে এসে বলেন, ভাইজান ভিডিও হইছে তো? সিদ্দিক মাথা নাড়িয়ে বলেন, হইছে। চিত্রা যে জামালকে খুন করেছে এটার গোপনে ভিডিও করা হয়েছে। চিত্রা যদি পাল্টি খায়, তাহলে ওকে শেষ করে দেওয়ার জন্য এই ভিডিওই যথেষ্ট। আদনান এগিয়ে এসে জিজ্ঞেস করেন, ভিডিও করার কি প্রয়োজন ছিল? নওমি নিজেও পরনের চাদরটা মাথায় টানতে টানতে মুচকি হেসে বলেন,
এই স্বার্থপর দুনিয়ায় নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। কলিজায় কোপ কিন্তু বিশ্বস্তরাই মারে। 10টার কাছাকাছি তৌসির খাওয়া শেষ করে রুমে আসে। রুমে পা রাখতেই চোখ পড়ে নাঝার ওপর। সে ওয়ার্ড্রোব থেকে কিছু একটা নিচ্ছে, কিন্তু তাকে দেখে কেমন আচমকা ঘাবড়ে যায়। তৌসির ওকে এমন আচমকা ঘাবড়াতে দেখে তীক্ষ্ণ চোখে নাঝার দিকে তাকায়। এ ঘাবড়ালো কেন? তৌসিরকে দেখে তো নাঝা কখনো এমন করে না। তৌসিরের মন বলে, শুধিয়ে নেই, কুছ তো গাড়বড় হে মহাজন, নয়তো তোমার বউ তোমারে দেখে এমন ঘাবড়াইতো না। নাঝা আসলে এক বিশেষ কাজে ব্যস্ত ছিল। হঠাৎ তৌসিরকে সামনে দেখে খানিকটা ভড়কে যায়। চোখ তুলে এক ঝলক তাকায় তৌসিরের দিকে। তাকাতেই কিছু একটা আটকে যায় চাহনি। আজ এই কিপটে লোকটাকে বড্ড মোহনীয় লাগছে। একদম রূপশেখরের মতো রূপ ধরে আছে। কালো পাঞ্জাবি আর কালো লুঙ্গিতে মহাভারী অদম্য সুদর্শন এক পুরুষ লাগছে। নাজহা তৌসিরের দিকে তাকাতে তাকাতে নিজের হাতে থাকা জিনিসগুলো ওনার নিচে গুজে নিয়ে তৌসিরকে নিজের দিকে তাকাতে দেখে মৃদু হেসে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। কিন্তু তৌসিরের চোখ এড়ায় না কিছুই। তৌসি টের পায় নাজহা খুলেছিল ওয়ার্ড্রোবের সেই দিকটা যেটা তার নিজের। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় ওয়ার্ড্রোবে তো লুকিয়ে রেখেছিল কয়েকটা মেথামফেটামিন নামের ড্রাগসের প্যাকেট। সেগুলো এক ক্লায়েন্টের জন্য ভারতে থেকে আনিয়েছে। 1 গ্রামেই দামি 8 থেকে 10 হাজার টাকা, ভারী চড়া দামের মাল। তৌসিরের মুখের রং বদলে যায়। কি হতে যাচ্ছে বুঝতে পেরে চিলের মতো দৌড়ে গিয়ে নাঝাকে জাপটে ধরে বলে, ও সিনাল গো, আমার এত টাকা তুই খয়রাত করতে নিছিলি? তৌসির ওকে ধরতেই নাঝার হাত ফসকে মেথামফেমিটামিনের ছোট জিপলক প্যাকেটগুলো ফ্লোরে পড়ে যায়। নাঝা নিজেকে ছাড়াতে চিৎকার করে বলে, আমাকে ছাড়ুন বলছি, আমি এগুলো ফ্ল্যাশ করব। এটা শুনে আর এসব দেখে তৌসিরের মুখমণ্ডল লাল হয়ে যায়। কপাল কুঁচকে যায়, দাঁতে দাঁত চেপে ধরে। মাথার শিরা উপশিরাগুলোতে কেউ হয়তো নরম লোহা দিয়ে আঘাত করছে, এতটা রাগ হতে থাকে তৌসিরের। সে নাঝাকে ধাক্কা দিয়ে সরিয়ে আক্রোশে ভারী ও চাপা গলায় বলে ওঠে, হ্যারামজাদি খন্নাসনি, আজ তোরে আমি দয়ালের দরবারে দেখায় নিতাম। আজ তুই থাকবি নাইলে আমি থাকবো।